কলকাতায় পার্টিশনের পরে রিফিউজি হিসেবে প্রথম চলে আসে। তো এই যে রিফিউজি কলোনিতে বড় হওয়া এবং এই যে জার্নিটা, এই তখনকার যে সময়টা, সেটা দিয়ে আমরা শুরু করি। সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস একটা কথা আছে, ফ্যাক্টিসিটি। গত শতাব্দীর এই দেশের পার্টিশনটা একটা ইউনিক ঘটনা। এখন পার্টিশনকে দেখতে হবে দুটো জিনিস দিয়ে, এর গ্লোবাল পার্সপেক্টিভ থেকে, আরেকটা হচ্ছে এর লোকাল পার্সপেক্টিভ থেকে। বাবা প্রায় পরে আমাকে গল্প করতেন, জানিস তো, এখন বসে বসে ভাবি যে সাইকেলের চেনটা যদি কোনো কারণে খুলে যেত, আজকে কিন্তু আর আমাকে পেতি না। দেশ ছাড়া হয়ে আসা সব শ্রেণীর মানুষের জন্য কিন্তু এক নয়। পার্টিশনের পর প্রথম দফার রেফিউজি, উত্তরবঙ্গ কিছুটা আলাদা, এরা কিন্তু মূলত উচ্চ বর্ণের মধ্যবিত্ত মানুষ। যে কৃষক, সে তো আর তার ধান ক্ষেত নিয়ে আসতে পারে না। যে জেলে, সে তো আর পুকুরটাকে কাঁধে করে আনতে পারে না। পাঞ্জাবে প্রচন্ড হিংসা হয়েছে, আর পাঠানো গুন্ডারা এসে সব ভেঙে দেয়। পুলিশ ভ্যান আসে, তারা নিষ্ক্রিয় হয়ে থাকে। কিন্তু নেতাজি নগর ক্রমান্বয়ে বামপন্থী একটা ঘাঁটি হয়েছিল। ওই ক্লাবগুলোতে যে নাটক হতো, যে গানের আসর হতো, তাতে আইপিটি এর একটা প্রচ্ছন্ন প্রভাব। তারপর 1999-এ আসে পাট্টা। সীমান্তবর্তী যেসব কলোনি, সেগুলো তো এখন অনেক হিন্দুত্ববাদী হয়ে গেছে। এই নীরবতার থেকেই কিন্তু বাংলায় বিজেপির প্রবেশ। তাই আমার মাঝে মাঝে মনে হয় সব কি পাল্টে গেল? সব বোধহয় পাল্টে যায়নি, আমার ধারণা। নমস্কার, কফি হাউসের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ গেস্ট হিসেবে আমরা পেয়েছি মানস রায়কে। প্রফেসর মানস রায়, কালচারাল স্টাডিজ অ্যাট দ্য সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ক্যালকাটার ফর্মার প্রফেসর। ওনার কাজ কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি আর কালচারাল স্টাডিজ নিয়ে। উনি বহু জায়গায় লিখেছেন বিভিন্ন জিনিসপত্র, বহু দেশ ঘুরেছে। ওনার দুটো লেখা আমরা এই পর্বে স্পেসিফিক্যালি তুলে ধরবো। সেই লেখাগুলি পার্টিশন এবং নকশাল পিরিয়ড, সেটার সেই দুটোরই একটা পার্সোনাল জার্নি, যেটা উনি ফার্স্ট হ্যান্ড প্রত্যক্ষ করেছে। তো আমরা জানবো সেই ব্যাপারগুলো নিয়ে। মানুষদা, নমস্কার। নমস্কার সৌমিক। আমরা তাহলে শুরু করি। আহ, আমি যেটা বললাম, যে যে দুটো লেখার কথা বললাম, তো আপনাদের ফ্যামিলি কলকাতায় পার্টিশনের পরে রিফিউজি হিসেবে প্রথম চলে আসে। তো এই যে রিফিউজি কলোনিতে বড় হওয়া এবং এই যে জার্নিটা, এই তখনকার যে সময়টা, সেটা দিয়ে আমরা শুরু করি। আহ সেইটা নিয়ে যদি কিছু বলে, আহ সেই সেই জার্নিটা বা বা জাস্ট একটা পার্সোনাল, আপনারা আহ, একটা পার্সোনাল যে জার্নিটা, সেটা নিয়ে যদি কিছু বলে। দেখো, প্রশ্নটা নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রথমেই একটা প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছি। আমি কিন্তু পার্টিশনের সাল গুনতিতে 7 বছর পর, আর দিন গুনতিতে 6.5 বছর পর জন্মেছি। আমার জন্ম 1954-র গোড়ায়। আর পার্টিশন, এটা তো জানোই, অগস্ট 47-এ হয়েছিল। আর আমার বাড়ির বাবা মা, আমার দাদা দিদি, এরা কিন্তু পার্টিশনের পরপরই চলে এসেছিল, 2 মাসের মধ্যে। তাই যে গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এ কারণেই আমার ওই দুটো লেখা, তুমি যেটা বললে, গ্রোয়িং আপ রেফিউজি আর ভোলাটাইল 70s, নকশালবাড়ি পিরিয়ড যেটা বললে, হিস্ট্রি ওয়ার্কশপ জার্নালে,
এবং প্রসঙ্গত বলে রাখি, ওই গ্রোয়িং আপ রেফিউজির একটা বাংলা ভাষ্য আছে, যার থেকে তোমরা সুযোগ দিলে আমি কিছু কিছু জায়গা পড়ে শোনাতে পারি। কাটা দেশে ঘরের খোঁজ। এখন এই জন্যই ওই জার্নিটার ব্যাপারটা আমি খুব একটা রাখিনি, কিন্তু তুমি যখন প্রশ্ন করছো আমি সেটা বলছি। এবং ওরাল হিস্ট্রি, কারণ আমার কাছে যেটা আছে সেটা তো কিছুটা মা বলেছেন, কিছুটা বাবা বলেছেন, কিছুটা দাদা বলেছেন, কিছুটা দিদি বলেছেন, সেগুলো মিলিয়ে মামা বাড়িতে। তাই এর সত্যতাটা অন্য জায়গায়, এটা ঠিক ফ্যাকচুয়াল সত্যতা নয়, কারণ আমি তো ভেরিফাই করতে পারিনি। কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস একটা কথা আছে, ফ্যাক্টিসিটি, অর্থাৎ মানে যারা বলছেন তারা ইমোশনালি, হ্যাঁ, তার সঙ্গে কতটা আত্মস্থ হয়ে বলছেন গল্পটার সঙ্গে, সেটাই গল্পটার মজা। প্রথমত বলি, দেখো, এই পার্টিশন আর এই রেফিউজি স্টাডিজ এখন একটা রীতিমতো ইন্ডাস্ট্রি, এবং সেটা হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পূর্তির পর থেকে, অর্থাৎ 1997, 1997 থেকে। এখন এ নিয়ে বিস্তর লেখা হয়েছে, এবং তোমাকে আগেভাগেই বলে রাখি, আমি কোনো পার্টিশন স্কলার নই। এমন কিছু কিছু পণ্ডিত মানুষ আছেন, যেমনি নিউজিল্যান্ডে শেখর বন্দ্যোপাধ্যায়, কেমব্রিজে জয়া চ্যাটার্জি, এরা সারা জীবন পার্টিশন নিয়ে, নথিপত্র নিয়ে ঘাটাঘাটি করেছে। আমি যেটা লিখেছি সেটা এক ধরনের আত্মজৈবনিক একটা ইতিহাস, আমার চোখের সামনে যা ভেসে উঠেছে সেটাই লিখেছি। তাই আমার লেখার কেন্দ্রে আছে, যেটা তুমি ইংরেজিতে বলতে পারো টেক্সচার অফ এভরিডে লাইফ, অর্থাৎ প্রাত্যহিক যাপন তন্তু, যদি তার বাংলা করা যায়, সেটাকে ধরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। এখন প্রথমেই বলি যে দেখো, এই পার্টিশন ফ্যাক্টরি আমাদের মাঝে মাঝে আমাদের আমাদের মনে হয় যে পার্টিশনটা গত শতাব্দীর, এই দেশের পার্টিশনটা একটা ইউনিক ঘটনা। একদিক থেকে ইউনিক তো বটেই, কারণ এত বড় ডিসপ্লেসমেন্ট গত শতকে হয়নি, এত লক্ষ লক্ষ কোটি ছাড়িয়ে মানুষের মানে দেশচ্যুত হওয়া। কিন্তু এই রিসেন্টলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একটা দীর্ঘস্থায়ী মানে কনফারেন্স হলো, ডিসপ্লেসড আরবানিজম। সেটাকে আমাদের মনে রাখতে হবে। পার্টিশন তো শুধু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমাদের দেশে হয়নি, জার্মানিতে হয়েছে, তার কয়েক দশক পরেই ইউগোস্লাভিয়াতে হয়েছে, আফ্রিকাতে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এখন পার্টিশনকে দেখতে হবে দুটো জিনিস দিয়ে। একটা হচ্ছে এর আন্তর্জাতিকতা, অর্থাৎ এর গ্লোবাল পার্সপেক্টিভ থেকে, আরেকটা হচ্ছে এর লোকাল পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ আমাদের দেশের পার্টিশনের বৈশিষ্ট্যর দিক থেকে দেখতে হবে, তার ইতিহাসের দিক থেকে দেখতে হবে। এখন আমাদের দেশের পার্টিশনই দেখো না কেন, পাঞ্জাবের পার্টিশনের ইতিহাস এক ধরনের, বাংলার পার্টিশনের ইতিহাস অন্য ধরনের। আমি মনে করছি আজকের আলোচনায় সে প্রসঙ্গ আমরা আসতে পারি। এবার তুমি যে প্রশ্নটা করেছো তার জবাবে আমি বলবো, আমি যা শুনেছি, মা প্রায়ই এই গল্পটা বলতেন যে 1947 সাল পাকিস্তানের বছর, মার্জনা করো, এই মাস দুয়েক পরে একদিন বাড়ির দুধওয়ালা, যে একজন মুসলমান মানুষ, মাকে এসে বলে গেলেন, মা, আজ সন্ধেবেলায় এই পাড়ার ঘর দোরে কিন্তু আগুন দেওয়া হবে।
এর আগে বলি, আমার বাবা মা ঢাকার মানুষ, ঢাকা বিক্রমপুরের। আমাদের বাড়ি ছিল, নিজেদের বাড়ি ছিল গ্রামে বুড়িগঙ্গার ধারে, আর শহরে গ্যান্ডেরিয়া, যেটা এখন পুরনো ঢাকা বলা হয়, এবং যেখানে বেশিরভাগ মানুষই তখন ছিলেন হিন্দু, সেখানে আমাদের শহরের ভাড়া বাড়ি। তা আমাদের বাড়িটা ছিল একদম গলির মুখে, আর গলির শেষের দিকে ছিল আমার মামা বাড়ি। তা মা এই কথাটা শুনে আতঙ্কগ্রস্ত হলেন। তখন বাড়ির কম্পোজিশন হচ্ছে, আমার বড়দি নানান পারিবারিক কারণে কলকাতায় বড় হয়েছে, তাই আমার মেজদি, তারপরেই যে আমার বড়দা, মেজদির বয়স যাকে আমরা দিদি বলি, তার বয়স ধরো তখন 11-12, আমার বড়দা ধরো বছর 7, আর আমার ছোটদি তখন মাস কয়েকের শিশু। তা আমার বাবা ছিলেন একটা স্কুলের হেডমাস্টার। উনি গান্ধীবাদী মানুষ ছিলেন, প্রথম যুগে যুগান্তর পার্টি করতেন, তারপরে অনুশীলন সমিতি, তারপরে ওই অভয় আশ্রম। এই অভয় আশ্রমের অংশ হিসেবে একটা স্কুল খোলা হয়েছিল, কারণ অভয় আশ্রমটা মূলত একটা সিভিক মুভমেন্ট ছিল। সেই স্কুল থেকে বিশেষ টাকা পয়সা উনি পেতেন না, আর তার আগে গ্যান্ডেরিয়া হাই স্কুলে উনি পড়াতেন। তাই বাবা যখন দুপুরবেলা আসেন, মা বলেন যে আজকে বাড়িতে আগুন লাগবে। বাবা কথাটার কোনো আমল দেননি, আবার উনি বেরিয়ে যান, এবং ঠিক সন্ধেবেলা আগুন, একদল লোক এসে চিল্লামিল্লি করে আগুন ধরিয়ে দেয় আমাদের বাড়িতে। মা তখন কোলের বাচ্চাটিকে কোলে রেখে আমার দাদার হাত ধরে, এবং দিদি পাশে পাশে চলেছে, পেছনের দরজা দিয়ে দৌড়ে একদম গলির শেষ প্রান্তে আমার মামা বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু মনে রেখো একটা জিনিস, 46 অনেক বড় দাঙ্গা হয়েছে, সেটা আমরা সবাই জানি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, তারপরে নোয়াখালীর দাঙ্গা, তারপরে নোয়াখালীর আশপাশেও দু একটা জেলায় দাঙ্গা হয়েছিল। কিন্তু যখন ইন্ডিপেন্ডেন্স বলো, স্বাধীনতা বলো, বা পার্টিশন বলো হয়, সেই সময়টা কিন্তু বেশি গন্ডগোল হয়নি, বেশি রায়ট হয়নি। তার পরের বছরও হয়নি, 49-এও এমন কিছু হয়নি। রায়ট শুরু হলো 5-এর দশক থেকে, এবং 6-এর দশকের মাঝামাঝি এটা একটা তুঙ্গে পৌঁছল। এর অনেক রাজনৈতিক কারণ আছে এখন, কিন্তু স্পোরাডিক রায়টস হচ্ছিল। 47-এর অগস্ট সেপ্টেম্বরেই তো আমাদের বাড়িতে আগুনটা লাগলো, কিন্তু বাবা তো একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, বাবা কিন্তু সেটা জানতেন না সন্ধ্যেবেলায় যে আগুন লেগেছে। বাবা টিউশন করে ইত্যাদি করে রাত 10টার সময় সাইকেলে আসছে। ঢাকায় একটা ব্রিজ ছিল, তার নাম লোহার পুল। লোহার পুল এখন আর নেই, কিন্তু আমার ঢাকার বন্ধুরা এই লোহার পুলের নাম শুনেছে। হয়তো ব্রিজটা উঠে গিয়ে কংক্রিটের কিছু হয়েছে, বা আর ব্রিজটাই নেই, কিছু একটা হয়েছে। সেই লোহার পুলের বৈশিষ্ট্য ছিল, রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল, একদিকে ছিল মুসলমান আস্তানা, আরেকদিকে ছিল হিন্দু। তা বাবা যখন সাইকেলের করে ফিরছেন 10টার পরে, এটা বাবার কাছে শোনা আবার, তখন যেই নাকি ব্রিজের মাঝখানে এসছেন, গোড়ায় উঠতে গিয়ে দেখতে পাননি, দেখেন কিছু যুবক, মুসলমান যুবক, লোহার রড হাতে দাঁড়িয়ে আছে। বাবাকে শনাক্ত করতে হিন্দু হিসাবে, এবং শনাক্ত করে অ্যাকশনে জাম্প দিতে তাদের একটু সময় লাগে। ততক্ষণে বাবা কিছুটা ছাড়িয়ে এসছে, তারপরে একবার বুঝতে পেরে লোহার রড নিয়ে তাড়া করে। বাবা যতটা পারে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ির কাছে আসে। বাবা প্রায় পরে আমাকে গল্প করতেন, জানিস তো, এখন বসে বসে ভাবি যে সাইকেলের চেনটা যদি কোনো কারণে
খুলে যেত, আজকে কিন্তু আর আমাকে পেতি না। এবং এইটা মনে রাখা যে কোনো দুর্যোগের ইতিহাস, পার্টিশনের মতো দীর্ঘস্থায়ী দুর্যোগ তো বটেই, এগুলো নানান ধরনের কন্টিনজেন্সিস, নানান ধরনের তাৎক্ষণিকতা, হ্যাঁ, হঠাৎ ঘটে যাওয়া ব্যাপারের উপর নির্ভর করে। তো যাই হোক, বাবা ওই গলিতে এসেই দেখলেন আমাদের বাড়ি তখনও জ্বলছে। তো সোজা মামা বাড়িতে আসেন। তারপর দুদিন পর আমার মামা বাড়ির সবাই এবং বাবা মা আর ওই আমার 3 দাদা দিদি এরা রওনা দেন নতুন দেশের দিকে। এবং এখানে বলে রাখা দরকার যে বাবার সঙ্গে প্রায় 30 জন বাবার ছাত্র বা আগে একসময় ছাত্র ছিল আমাদের বাড়িতে আসে, মামা বাড়িতে। তারা কিন্তু প্রত্যেকে মুসলমান। তারা আমাদের এই 2 পরিবারকে এসকর্ট করে স্টেশনে নিয়ে যায়। ট্রেন আসে, দেখা যায় ভেতরে কতিপয় লোক, তারা ভেতর থেকে ট্রেনের দরজা জানলা বন্ধ করে রেখেছে। অর্থাৎ তারা চালাক লোক, তারা স্টেশনে ঢোকার আগেই ট্রেনটায় উঠে বসেছে। এখন কি করার? তা বাবার এক মুসলমান ছাত্র, খুব বলিষ্ঠ ধরনের, সে হাতে গামছাটা বেঁধে খুব জোরে একটা ঘুষি মারে। প্রথম ঘুষিতে কিছু হয় না, জানলাটা ছিল কাচের। 2-3টে ঘুষির পর কাচটা কিছুটা ভেঙে যায়। তখন ওই গামছা বাঁধা হাতে বাকি অংশটুকু ও মানে ছিঁড়ে ছিঁড়ে নিতে থাকে, কাজটাকে ভেঙে দিতে থাকে। কিন্তু ভাঙলেই তো সব হবে না, কাচের পরে আছে লোহার শিক। ফর্চুনেটলি শিকগুলো খুব পাতলা ছিল। ততক্ষণে অন্যান্য ছাত্ররা ইট, একটা বড় বাটখারা নিয়ে এসছে। তারা পিটিয়ে পিটিয়ে 2টো শিক ভেঙে ফেলে এবং অন্যান্য শিকগুলোকে কিছুটা উঁচু বা কিছুটা নিচু করে ফেলে, যাতে একটা লোক ঢুকতে পারে। মনে রেখো, এই গল্পটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শুনিনি বা বাবার কাছ থেকে শুনিনি। এটা শুনেছি আমার দাদার কাছ থেকে, যে তখনও নিতান্তই শৈশবে আছে। আমার দিদিকে জিজ্ঞেস করেছিলাম, দিদি অবশ্য বলেন যে হ্যাঁ, এই গল্পটা ঠিক। তখন একজন ওই ছাত্র ঢুকে, সে ট্রেনের দরজাটা ভেতর থেকে খুলে দেয় এবং দৌড়ে এসে একটা সিটের ওপর শুয়ে পড়ে। আমাদের বাড়ির লোক ওখানটায় বসে এবং মা আমাকে বলতেন যে ওই জার্নিটা ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টিমার ঘাট অব্দি মিজারেবল ছিল। মানে লোক, মানে এত লোক কম্পার্টমেন্টের ভেতর, কিন্তু 3-4টি ছেলে থেকে যায় বাবার ছাত্ররা। তারা আমাদের ফ্যামিলিকে এসকর্ট করে স্টিমারে বসিয়ে যখন স্টিমার ছেড়ে দেয় তখন তারা চলে যায়। এবার নামে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে দেখে লোকে লোকারণ্য। সেখান থেকে অন্য একটা ট্রেন নিয়ে কাঁচরাপাড়ায় যায়। কারণ কাঁচরাপাড়ায় আমার বড় মামা রেলওয়েতে একটা কাজ করতেন, করণিক। এবং রেলওয়ে করণিকদের সারা ভারতে যেরকম কোয়ার্টার, ওখানেও তাই। অর্থাৎ 2টো ঘর আর পেছনে একটা লম্বা বারান্দা। এখন তার বাড়িতে যে এই 2টো পরিবার এসে হাজির হলো তাই নয়, আরো অনেকেরই এলো। এবং এটাই সেই সময়কার টেক্সচার। যেমন এলেন ওই বাড়ির মামা বাড়ির পণ্ডিত মশাই, সে আবার বাবার স্কুলে সংস্কৃত টিচার। তিনি, তার স্ত্রী, তার এক ছেলে এবং আরো কয়েকজন। সব মিলিয়ে দিদি বলেছে কোনোদিনই 30-32 জনের নিচে হতো না রাতে। এর ফলে আমার বড় মামা আর সেজ মামা বন্ধুর বাড়িতে গিয়ে থাকতো রাতে, যাতে একটু জায়গা হয়। যেখানেই মেয়েছে
সেখানেই তোষক বিছিয়ে বা চাদর পেতে লোকে শুয়ে পড়তো রাতে, হ্যাঁ, মানে ভিজিমিজি করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর বাবা কলকাতায় এলেন চাকরির খোঁজে। এখানে একটা বড় সিগনিফিকেন্ট কথা আছে, সেটা হচ্ছে দেখো, দেশ ছাড়া হয়ে আসা সব শ্রেণীর মানুষের জন্য কিন্তু এক নয়। আমার বাবা একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, কিন্তু বেতন তেমন ছিল না, কিন্তু উনি MABT ছিলেন। এখন বাড়ি তো জ্বলছে, তাই উনি তো সার্টিফিকেট নিয়ে আসতে পারেননি, কিন্তু তাতে খুব একটা হেরফের হলো না। কারণ বাবা কলকাতায় এসে, বাবাদের সিনিয়র এক গান্ধীবাদী মানুষ, যিনি বাবাকে ঢাকায় চিনতেন, পরেশ চট্টোপাধ্যায়, তিনি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই সময়কার সেক্রেটারি, নামটা ভুলও বলতে পারি কিন্তু যতদূর মনে আছে, তিনি বাবাকে খুব স্নেহ করতেন। তো তিনি লেটার হেডে একটা চিঠি লিখলেন, যে বললেন এই প্রতিশ্রুতি দিয়ে যে এই মানুষটিকে আমি চিনি, তার কোয়ালিফিকেশন এই, তার টিচিং এক্সপিরিয়েন্স এই, এবং উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যত তাড়াতাড়ি সম্ভব সার্টিফিকেটগুলো বার করবে। যদিও সেই সার্টিফিকেট সবগুলো বার করতে 7-8 বছর লেগেছে। যাই হোক, এবং তিনি শুধু তাই করলেন না, তিনি তালতলায়, যেটা লেনিন সরণি, সেখানে একটা স্কুল আছে, আজও আছে, কলিন ইনস্টিটিউট, সেখানকার হেডমাস্টারের সঙ্গে কথা বললেন। হেডমাস্টার বললেন ঠিক আছে, উনি ইংরেজি পড়া। বাবা মেস বাড়িতে থাকতেন, আর আমাদের বাড়ি পড়ে রইল কাঁচরাপাড়ায়। তা একদিন বাবা স্কুলে ঢুকছেন, তখন অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে 11টা থেকে। বাবার ঢুকতে 5 মিনিট দেরি হয়, 11টা 5। হেডমাস্টার মশাই গেটে দাঁড়িয়েছিলেন একটু দূরে। বাবাকে ঢুকতে দেখে তিনি শুধু তার ঘড়িটা একবার দেখেন, তারপরে চলে যান। বাবার আত্মসম্মানে লাগে সেই দিনই স্কুল ছাড়ার আগে একটা রেজিগনেশন লেটার জমা দিয়ে উনি চলে আসেন। তারপরে, এবং এগেইন ওই কালচারাল কানেকশনে টিউশন করেন, প্রাইভেট টিউশন। এক জায়গায় এক মানে অবস্থাপন্ন মানুষের পরিবারে থাকতেন গৃহশিক্ষক হিসাবে, সেখানেই রাতে থাকতেন। সকালবেলা জল খাবার খেয়ে তার 3 ছেলে মেয়েকে পড়াতেন, দুপুরে ওখানেই খাবার মানে লাঞ্চ করতেন, বিকেলে আবার জল খাবারের পর ঘন্টা 2-1, ঘন্টা 2.5 ওই 3 জনকে পড়াতেন, রাতে খেয়ে শুয়ে পড়তেন। এই প্রশ্নটায় আমি আসছি এই কারণে, তোমরা যদি দেখো যে পার্টিশনের পর প্রথম দফার রেফিউজি, উত্তরবঙ্গ কিছুটা আলাদা, এরা কিন্তু মূলত উচ্চ বর্ণের মধ্যবিত্ত মানুষ, কারণ এদের কালচারাল ক্যাপিটাল আছে। এরা এসে এদের কানেকশন দিয়ে প্রথমেই না হোক কয়েক মাস চেষ্টা করার পর কিছু একটা পেয়ে গেল, বিশেষ করে যাদের ডিগ্রি আছে। নিম্ন বর্ণের মানুষ, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সহজে দেশ ছাড়তে চায়নি। কারণ সহজেই বোঝা যায় যে কৃষক, সে তো আর তার ধান ক্ষেত নিয়ে আসতে পারে না। যে জেলে, সে তো আর পুকুরটাকে কাঁধে করে আনতে পারে না। আর পাঞ্জাবের পার্টিশন থেকে বাংলার পার্টিশন এখানেই তফাৎ। পাঞ্জাবে প্রচন্ড হিংসা হয়েছে, অবর্ণনীয়। তার মানে এই নয় বাংলায় হিংসা হয়নি, কিন্তু পাঞ্জাবের তুলনায় কিছু নয়। কিন্তু তাতে পুরো মুসলমান মানুষ ওপার পাঞ্জাবে চলে গেছে, আর হিন্দু আর শিখ সম্প্রদায়ের মানুষ প্রায় পুরোটাই এদেশে চলে এসছে। এবং আমি পার্সোনালি অনেককে ইন্টারভিউ করেছি, তারা কিন্তু বলেছে যে কৃষক, যে মুসলমান কৃষক চলে গেছে,
সেই কৃষকের জমি ওরা প্রথমে নেয়, ওরা অপেক্ষা করেছে যারা আসছে তাদের মধ্যে বিলি করতে। কিন্তু এখানে তো তা হয়নি। এখানে যারা চলে গেছেন তখনকার তৎকালীন পূর্ব পাকিস্তানে, তারা মূলত মুসলমান মানুষ, মধ্যবিত্ত, শিক্ষিত। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষিজীবী মানুষ, তারা এখানে থেকে গেছে। তার ফলে ওপার বাংলা থেকে আসা কৃষক, ওপার বাংলা থেকে আসা যে জেলে, এরা রাতারাতি হয়তো দেখা গেল শিয়ালদা নৈহাটি লোকালে লেমন জুস বিক্রি করছে। এটা যে কত বড় অভিঘাত! এবং আমার ছাত্র সম্প্রতি একটা প্রবন্ধে, ওর নাম হচ্ছে সম্রাট সেনগুপ্ত, এটাকে বলছে যে এটা শুধু ডিসপ্লেসমেন্ট নয়, পলিটিক্যাল ডিসপ্লেসমেন্ট নয়, জিওগ্রাফিক্যাল ডিসপ্লেসমেন্ট নয়, এটা ইকোলজিক্যাল ডিসপ্লেসমেন্টও বটে। সেই প্রসঙ্গে আমরা পরে আসব। এখন এটা মনে রাখা দরকার যে কালচারাল ক্যাপিটাল একটা মারাত্মক রোল প্লে করেছে। হ্যাঁ, তাই প্রথম দিকে ধরো 6-এর দশকের মাঝামাঝির আগে তুমি যদি একটা স্ট্যাটিস্টিক্স নাও, দেখবে কলকাতার এবং তার আশপাশে যারা এসছেন তারা মূলত কৃষি, তারা মূলত শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবর্ণের মানুষ। এখন বাবা করলেন কি, ওই অবস্থায় গৃহশিক্ষক অবস্থায় তার থাকতে পছন্দ হলো না। দুপুরবেলা তিনি যখন শহরে বেরোতেন, তখন তিনি যেই স্কুলটা চালাতেন তার শিক্ষকরাও চলে এসছে, আশপাশে অনেক বেকার শিক্ষক ঘুরে বেড়াচ্ছে। তারা বলছে, মাস্টারমশাই একটা স্কুল তৈরি করুন। বাবা আবার সেই পরেশ চট্টোপাধ্যায়ের কাছে যান। তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেন এবং সংস্কৃত কলেজের সন্ধেবেলায় তার বারান্দায় আলো জেলে একটা স্কুল তৈরি হয়। ওই পুরনো কিছু শিক্ষক, বেকার শিক্ষক ঘুরে বেড়াচ্ছে। তারপর কয়েক মাস পরে এক মারোয়ারি ভদ্রলোক কিছু টাকা দেওয়ায় এন্টালিতে একটা মস্ত বড় বাড়ি, আমার ধারণা বাড়িটা দেখে যেটা কোনো মুসলমানের বাড়ি ছিল, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাড়ার লোকরা দিয়েছেন। সেই বাড়িতে ভাড়া নিয়ে তিনি স্কুল চালান। এই সময় বাবা আমাদের পরিবারকে, অর্থাৎ 1 বছর মতো লাগে এই ব্যাপারটা হতে, কাঁচরাপাড়া থেকে কলকাতায় সবাই চলে এলো। আমরা গিয়ে উঠলাম, এগুলো আমার জন্মের আগে। এখন যেটা ক্যালকাটা বয়েজ স্কুল, তার ঠিক উল্টো দিকে একটা সরু গলিতে, তার নাম পাত্র লেন, সেখানে আমি গেছি। মেরেকেতে একটা রিক্সা যেতে পারে, ওইটুকু চওড়া 3 নম্বর পাত্র লেন, অর্থাৎ দ্বিতীয় বাড়িটা। সেই বাড়ির একতলায় যারা মালিক তারা থাকতেন এক আড্ড। এরা হচ্ছেন বাঙালরা যাদের, মানে কি বলবো, খারাপ ভাষায় বলে কাঠ ঘটি। এবং দোতলাটা বেশ হাওয়া বাতাস ছিল ইত্যাদি। সেখানে শুধু আমাদের পরিবার নয়, আমার 2 সূত্রে পিসি, মানে বাবার এক মাসতুতো বোন, প্রসঙ্গত বলা ভালো, ওই বাড়ির ভাড়াটা ওরা দিতেন। কারণ বাবা স্কুল থেকে তখনও রোজগার হতো না, টিউশন করে ইত্যাদি চলতো। ইত্যাদি অনেকে থাকতেন, আমার 2 মামা এসে থাকতেন ইত্যাদি। একটা মজার কথা এখানটায়, এই কালচারাল ক্ল্যাশ যে বলা হয় এই বাঙাল ঘটিদের, একটা উদাহরণ দিচ্ছি। আমার দিদির কাছে শোনা, এবং দিদি এটা প্রায় রিপিট করতেন, যে টয়লেট এবং স্নানের ঘরটা ছিল একতলায়, তার বাইরে একটা গামছা ঝুলত।
এই একতলার লোকদের ধারণায় যেই টয়লেটে যাবে, সে পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, সে জামা কাপড় ছেড়ে ওই গামছাটা গায়ে দিয়ে টয়লেটে যাবে, তারপর আবার টয়লেট থেকে বেরিয়ে জামা কাপড় পরে ওই গামছাটা যেখানটায় থাকবে সেটাই, মানে একটা কমন গামছা। তা আমার দিদি বা আমার মা এগুলো তো কোনোদিনই রাজি হতে পারেনি, পূর্ববঙ্গের রেওয়াজে এটা পড়ে না। বেসিক্যালি আপনি যেটা বলছেন সেটার সঙ্গে একটা প্রশ্ন আমি জাস্ট জুড়ে দিতে চাই, যে এই যে পটচিত্রটা আপনি ড্র করছেন কলকাতার রিফিউজিদের, জাস্ট একটা একটা খুব ছোট্ট করে প্রশ্ন, যে এই যে ধরুন পার্টিশনের পরে যে কলোনিগুলো শুরু হয়েছিল কলকাতায়, এবং আহ, তাদের যদি ডেমোগ্রাফিকটা একটু মানে একটু মোর জুম আউট করে বলেন, যে ধরুন যে হ্যাঁ, কি আমি টাইপের ইনকাম বা কিরকম মানে সেই কম্পোজিশন বা মানে সেই ধরনের জিনিসগুলো, মানে মানে মেইনলি কি মিডিল ক্লাস ছিল সবাই, বা বা যেটা বললেন যে যারা একটু নিম্নবিত্ত শ্রেণীর তারা অনেকে থেকে গেছিল বাংলাদেশে, তো যারা আর কি মাইগ্রেট করেছে তাদের মানে মানে কিরকম মিডিল ক্লাস ছিলেন কিনা, বা যারা ধরুন স্লাইটলি রিচার মানে তারা শহরের কোথায় কোথায় সেটেল করেছেন সেই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গেই আসছিলাম, এখানে জাস্ট শেষ করি। সেই বুড়ির একটাই অবসেশন ছিল যে উম, ওই মানে হেগো পাছায় চলে গেল রে, হেগো পাছায় চলে গেল, সারাদিনই এটা উনি বলতে থাকতেন। যাই হোক, খবর এলো বাবার কাছে যে একটা কলোনি তৈরি হচ্ছে, ওই বিজয়গড় গান্ধী কলোনি তখন অলরেডি তৈরি হয়ে গেছে। উম, সেখানে বাবা যদি যান তাহলে 3 কাঠা জমি পেতে পারেন। খবরটা পাঠায় সুকুমার বন্দ্যোপাধ্যায়, এগেন ঢাকার গান্ধীবাদী মানুষ এবং বাবাকে চিনতেন। সুকুমার বন্দ্যোপাধ্যায় এবং মানে বামফ্রন্ট আমলের খুবই জাদ্রেল মন্ত্রী প্রশান্ত সুদ, তার দাদা, এই দুজন মিলে নেতাজি নগরে কারা আসবে কারা আসবে না ঠিক করে। এই কথাটা ইম্পর্টেন্ট। আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে কলোনিগুলো যে যেখান থেকে পারে এসে ঢুকে গেছে, তা ঠিক নয়। একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, হুম, সিলেকশন প্রসেস ছিল এটা। তারপরে সেই সিলেকশন প্রসেসটা হয়তো কিছুটা শিথিল হয়। এটা প্রথম দিককার কলোনি। এখানে বলে রাখছি যে কলোনির যে টোপোগ্রাফি, অর্থাৎ স্থান বিন্যাস, সেটা কিন্তু পূর্ববঙ্গের গ্রামের স্থান বিন্যাসের সঙ্গে অনেকটাই একরকম। অর্থাৎ আমাদের নেতাজি নগর আসলে তো ছিল হোগলা জঙ্গল, এপাশ ওপাশ নানা দিক থেকে খাল নালা, সাপ বেজি, দুপুরবেলা শেয়াল ইত্যাদি, ফ্যালোল্যান্ড। এখন সেখানে যেটা উঁচু জায়গা, সেটা ওই উচ্চ বর্ণের মানুষদের জন্য ধার্য হলো, যেটা অপেক্ষাকৃত নিচু জায়গা, সেটা নিম্নবর্ণের মানুষরা থাকতে শুরু করবে। অর্থাৎ সবই যে উচ্চবর্ণের তা নয়, কিছু নিম্নবর্ণের মানুষ ছিল। নিচু জায়গায় থাকার সমস্যাটা হচ্ছে বৃষ্টি হলেই ওই জায়গাগুলোতে জল জমে যাবে। আর এই যেসব জায়গায় কলোনি হয়েছে সেগুলো হয় সরকারের জমি অথবা অন্য কোনো মালিক ছিল। আমাদের নেতাজি নগরে 3জন দাবিদার ছিল এই জমির, কিন্তু সেই দাবির কোনো লিগাল ভিত্তি নেই। তারা সন্ধ্যের দিকে গুন্ডা পাঠাতেন, সেই গুন্ডার কোপটা কিন্তু গিয়ে পড়তো এই নিম্নবর্ণের মানুষেরও। একটা কলোনি কমিটি তৈরি হয়, যেখানে মূলত উচ্চবর্ণের মানুষ, এবং তারা মূলত শিক্ষক বা আইনজীবী, এবং তারা একটা নিয়ম ধার্য করে দেয় যে সবাইকে প্রথম দিকে 3 কাঠা দেওয়া হয়েছিল, পরের দিকে 2.5 কাঠা, যে সবাইকে ওখানে থাকতে গেলে কলোনি কমিটিকে
1 টাকা করে চাঁদা দিতে হবে এবং বাড়িতে একটা উনুন থাকতে হবে, যেটা দেখে বোঝা যায় যে এটা পুরনো কোনো ফেলে রাখা উনুন নয়, সেখানটায় কেউ না কেউ থাকছেন। তা আমার মা ওখানে গিয়ে একদম থাকতে রাজি হননি। ফলত আমার ঠাকুমা ততদিনে এসে গেছেন এবং তার পরিচারিকা ওখানটায় থাকতেন। আমার মা এবং আমার দাদারা গেছেন আরো বছর খানেক পর। নেতাজি নগর 1952 সম্ভবত 23শে জানুয়ারি ফর্মালি প্রতিষ্ঠিত হয়। এখন আহ, যেটা আহ, আহ, ব্যাপার হচ্ছে যে, আচ্ছা তুমি বলো আরেকবার প্রশ্নটা কর। প্রশ্নটা হচ্ছে যে আহ, ধরুন যে রিফিউজিরা মাইগ্রেট করেছিলেন তাদের ডেমোগ্রাফিকটা কিরকম ছিল, মানে মিডিল ক্লাস নাকি রিচ, বা মানে আর তারা না, মানে ডিপেন্ডেন্ট? আমি একটু কনটেক্সট প্রোভাইড করি। আপনিও যেরকম ঢাকা বিক্রমপুরে, আমার দাদুও ঢাকা বিক্রমপুরে, ওরাও এসেছিলেন। ওদের গল্পটা একটু ডিফারেন্ট। মানে ওদের ওদের একটা প্রপার্টি ছিল ঢাকায়। ওরা সোয়াপ করেছিলেন আরেকটা পরিবারের সাথে, সম্ভবত একটা মুসলমান পরিবার, যারা হিন্দমোটর ছেড়ে যাচ্ছিলেন ইস্ট বেঙ্গলে, ঢাকার দিকেই যাচ্ছিলেন। ওরা সব করে আসেন, তারপরে আমার দাদু পড়াশোনার সূত্রে কলকাতায় আসেন। তো ট্র্যাজেক্টরিটা একটু ডিফারেন্ট ছিল। যদি একটু ডেমোগ্রাফিটার ব্যাপারে একটু বলতে পারেন, খুব ভালো। ডেমোগ্রাফিটা দেখো, মানে ওই যে যা বললাম, নেতাজি নগর যেটা প্রথম দিককার কলোনি, তার 70% আমি ধরে নেব উচ্চ বর্ণের। সবাই যে মিডল ক্লাস ছিল তা নয়, বা মিডল ক্লাস থাকলেও সবাই যে এসে চাকরি পেয়েছে তেমন নয়। এবং উম, ধনী লোক, উচ্চবিত্ত লোক কেউ ছিল না। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, নেতাজি নগরের ভেতর দিয়ে একটা রাস্তা গেছে, তার নাম এখনো তাই আছে, অশোক অ্যাভিনিউ। সেখানে কিন্তু অনেক ধনী মানুষের বাসা ছিল, মানে বাড়ি ছিল। কিন্তু তারা নেতাজি নগরে, তাদের যদি তুমি জিজ্ঞেস করো আপনি কোথায় থাকেন, তারা বলবে অশোক অ্যাভিনিউ। অথচ রাস্তার এপার ওপার দুপারেই নেতাজি নগর। হ্যাঁ, ওখানে বড় বড় তাই কয়েকটা বাড়ি ছিল, নামকরা লোকের বাড়ি ছিল। আর মনে রাখো এই জায়গাগুলো টালিগঞ্জ স্টুডিওর খুব কাছাকাছি। তাই মানে ফিল্ম জগতের কেউ কেউ থাকতেন, সেটা অবশ্য কলোনির ভেতরে নয়, তারা সব অশোক অ্যাভিনিউতেই থাকতেন, কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডের কাছে, মেন রোডের কাছে। আর ছিল ডেমোগ্রাফিতে 30% গরিব গুরব নিম্নবর্ণের মানুষ। আমার মনে হয় যে এই সিলেকশনটার পেছনে একটা একটা হাইরার্কি কাজ করেছে। অর্থাৎ উচ্চবর্ণের মানুষদের তো মানে বাড়ির কাজের লোক দরকার, তাদের তো সবারই প্রথম দিকে বেড়ার বাড়ি, ওপরে টালি বা টিন, বা কেউ কেউ হয়তো 5 ইঞ্চি সরু দেওয়াল দেওয়া ওপরে টিনওয়ালা বাড়ি। কিন্তু ঘরামির প্রয়োজন, যে বাড়িগুলোকে বাঁধবে, তৈরি করবে। হ্যাঁ, এই ধরনের নানান কাজ, বা ধরো যে জঙ্গল পরিষ্কার করবে, যেটা একটা রেগুলার ফেনোমেনন ছিল। এই ধরনের কাজের জন্য তো মানুষের দরকার ছিল। হ্যাঁ, সেই জন্য ডেমোগ্রাফিটা, মানে আমার মনে হয় একটা তৈরি সাজানো ডেমোগ্রাফি। এটা কিন্তু প্রথম দিককার কলোনির এবং কলকাতার গায়ের কলোনির কথা বলছি। পরের দিককার কলোনির ডেমোগ্রাফি একদমই পাল্টে গেল, বিশেষ করে 6-এর দশকের মাঝামাঝি থেকে, এবং পার্টিকুলারলি বাংলাদেশ ওয়ারের পর যে ব্যাপক রেফিউজি এলেন, তাদের অধিকাংশই কিন্তু নিম্নবর্ণের মানুষ। তাদের দিয়ে যে গড়ে ওঠা কলোনিগুলো, কলকাতার থেকে একটু দূরে, কলকাতার ভেতরেও
আশপাশেও আছে দুই একটা, তাদের ডেমোগ্রাফি কিন্তু একদম আলাদা হবে। মতুয়াদের কথা বলছেন? মতুয়াদের কথা বলছি, জেনারেলি নমশূদ্রদের কথা বলছি। রাইট। হুম। সেখানকার ডেমোগ্রাফি আলাদা। এবং আমি যতদূর জানি কলকাতার ভেতরে হালতু বলে যেই জায়গাটা আছে, সেটা একসময় তার ভেতরে একটা কলোনি ছিল, সেটা অনেক আগে। কিন্তু সেখানকার ডেমোগ্রাফিও আমি যা শুনেছি তাতে নমশূদ্রের প্রাধান্য আছে। তাই কখন কোন কলোনিটা হয়েছে, কলকাতার কোন প্রক্সিমিটিতে কলোনিটা হয়েছে, সেটা বোঝাটা খুব প্রয়োজন। এবং কলোনিটা যখন ফর্মালি এস্টাবলিশ হলো, প্রথম যেটা করা হলো, দুটো স্কুল প্রতিষ্ঠা করা হলো, একটা ছেলেদের স্কুল, একটা মেয়েদের স্কুল। তার কারণ হচ্ছে এই স্কুলগুলোই যে নৈতিক অধিকার এই মানুষগুলোর, যে জমিটা তাদের নয় সেখানে এসে থাকার, সেটা তাদের দেবে। হ্যাঁ, অর্থাৎ বাইরের লোক বুঝতে পারবে এরা গুন্ডা বদমাস নয়, এরা নেহাতি কোথাও থাকার জায়গা নেই, বাঁচতে হবে, তাই এরা অস্তিত্বের সন্ধানে তাগিদে এখানে এসেছেন। আর এটা তো সবার জানা যে প্রথম দিকে সরকার, আমাদের গভর্নমেন্ট, একটা ভীষণ অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটিটিউড ছিল এই রেফিউজি কলোনিগুলোর দিকে। একদিকে তারা এই রেফিউজিদের যে উদ্যোগ, যে এন্টারপ্রাইজ, সেটাকে খুব তারিফ করতেন। অন্যদিকে যেমনি নেতাজি নগরে যখন ছেলেদের স্কুলটা তৈরি হচ্ছে এবং ইন্সপেক্টর আসবে দেখতে স্কুলটা কেমন হচ্ছে, ফুলের টপ টপ দিয়ে এনে রাতারাতি সাজানো হলো, ওই যে দাবি করে ওই জমিটা তার ছিল, তার পাঠানো গুন্ডারা এসে সব ভেঙে দেয়, পুলিশ ভ্যান আসে, তারা নিষ্ক্রিয় হয়ে থাকে। আর এই অ্যাম্বিভ্যালেন্সের রাজনৈতিক প্রকাশ হচ্ছে এই কলোনিগুলো হওয়ার কিছুদিনের মধ্যেই এটা একটা বামপন্থী আন্দোলনের ঘাঁটি হয়ে ওঠে। আমাদের নেতাজি নগরে যেমনি সুকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি অবশ্য গান্ধী কলোনির মানুষ, যার ছেলের নাম তোমরা শুনে থাকতে পারো, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রথম মানে একজন বড় নেতা ছিলেন। তিনি যেমনি ছিলেন তেমনি প্রশান্ত সুরের বাড়ির লোকরা থাকতো। কিন্তু নেতাজি নগর ক্রমান্বয়ে বামপন্থী একটা ঘাঁটি হয়েছিল এবং এক্ষেত্রে স্থানীয় ক্লাব একটা মস্ত বড় ভূমিকা পালন করেছে। ওই ক্লাবগুলোতে যে নাটক হতো, যে গানের আসর হতো, ওই ক্লাবগুলোতে যে অন্যান্য অনুষ্ঠান হতো, তাতে আইপিটি এর একটা প্রচ্ছন্ন প্রভাব ছিল। এবং আমার এখন পেছনে তাকিয়ে মনে হয় নেতাজি নগরে যেমনি তুমি গেলে দেখবে রাস্তাঘাট ইত্যাদি অনেক প্ল্যান, এবং আমার মনে হয় যে শেষ সময় যে বামপন্থী ধারা বইতে শুরু করলো, বিশেষত ৬-এর দশক থেকে, সেটার মধ্যে কিন্তু এক ধরনের পূর্ববঙ্গের গ্রামীণ, বলতে পারো প্রশাসনিক মানসিকতা, গভর্নমেন্টালিটি, যেটা যতটা বামপন্থী ঠিক ততটাই গান্ধীবাদী, মানে ওই কি বলবো অভয় আশ্রমের মতো, মানে পুকুর পরিষ্কার করো, হ্যাঁ, কোনো রকমের যেন গন্ডগোল না হয় ইত্যাদি, মানে রাস্তাঘাটে ভদ্রভাবে চলো, এই জিনিসগুলোকে আমার এখনো মনে আছে। এবং তাই ওখানে এখন যখন যাই ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, কারণ সেই ধারাটা এখনো আছে কলোনি কমিটিতে। মানে এটা তো সবার জানা যে 1989-এ, অর্থাৎ 89-তে
বাসিন্দারা সরকারি রেকগনিশন পান। পাট্টা পেয়ে যায়, অর্থাৎ মানে একটু ভিজুয়াল, হ্যাঁ। হ্যাঁ সরকারি, অর্থাৎ এদেরকে তাড়ানো যাবে না, এরা এই জমির অধিবাসী। তারপর 1999-এ আসে পাট্টা। ওই 1989 যেটা বললাম সেটা আসলে 1988 নভেম্বর ডিসেম্বর, আর 99-এ পাট্টা আসে। পাট্টা মানে তুমি এবার জমির মালিক হয়ে গেলে, 100 বছরের লিজ, তুমি জমির বেচা কেনা এবার করতে পারবে। তার ফলে যেই ল্যান্ডস্কেপটা এতদিন স্থবির ছিল, অর্থাৎ ওই বেড়ার বাড়ি, ওপরে টিনের ছাদ বা টালি ইত্যাদি, সেটা রাতারাতি পাল্টে গেল। কারণ রিয়েল এস্টেটের লোকরা আসলো, ওই জমিতে 3 তলা 4 তলা বাড়ি হওয়া শুরু করলো। এটা দুটো দিক আছে। ধরো তুমি এক ছেলে, ওই 3 কাঠা জমি তোমারই, তাই যে ফ্ল্যাটগুলো হলো সেগুলো মোটামুটি মন্দ সাইজের নয়। তুমি একটা ফ্ল্যাট পেলে, তাছাড়াও কিছুটা টাকা পেলে। কিন্তু অনেক বাড়ি তো আছে যেখানে 3জন 4জন ভাই, সেখানে ফ্ল্যাটগুলো ঘুচি ঘুচি ছোট ছোট হতো। তেমন সবাইকে তো ফ্ল্যাট দিতে হবে এবং যে বাড়িটা বানাচ্ছে তাকে তো কিছু লাভ করতে হবে। তাই মানে সেরম প্রয়োজন, মানে অনেকগুলোই আহ, বিক্রি করতে হবে। এখন এতে তুমি যেটা বলছো নেতাজি নগরের ডেমোগ্রাফি, সেটা কিন্তু বিস্তর পাল্টে গেল। কারণ শুধু মানে শহরের অন্যান্য অঞ্চলের লোকরা ওই ফ্ল্যাটগুলো কেনা শুরু করলো না, অন্য প্রদেশের লোকরাও যারা কলকাতায় থাকেন তারা কেনা শুরু করলো। এটা ডেমোগ্রাফি পাল্টে গেল। কিন্তু যেটা এখনো রয়েছে আমার মনে হয়, এই যারা ফ্ল্যাট কিনে এনেছেন তারা নেতাজি নগরের রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামান না। তাই কলোনি কমিটিতে আদিতে যারা ছিল তাদেরই উত্তরসূরিরা এখন কলোনি কমিটি চালায়, এখনো তাই। আর বিশেষ করে নেতাজি নগরের কাছেই মেট্রো স্টেশন হয়ে যাওয়ার পর এই ফ্ল্যাটগুলোর দাম অনেক বেড়ে গেছে। এখন যখন যাই নেতাজি নগরে আমার কেমন অবাক লাগে। মানে আমার যখন 23 বছর বয়স, 78-এ আমি নেতাজি নগর ছেড়েছি, বহুদিনের জন্য কলকাতা ছেড়েছিলাম। তারপরে যখন এখন ফিরে এসেছি, যাই, এবং আমার পুরনো বন্ধুরা আসে, তারা এখনো বাঙাল ভাষায় কথা বলে, কিন্তু তাদের ছেলেমেয়েরা আর বলে না। তাই আমার মাঝে মাঝে মনে হয় সব কি পাল্টে গেল? সব বোধহয় পাল্টে যায়নি আমার ধারণা। পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা তো পাল্টেছে, মানে ওই বামপন্থী একটা স্ল্যান্ট পলিটিক্যাল ওরিয়েন্টেশন, সেটা তো ইলেকট্রালি অনেকটা প্রুভ হচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে ওভার দি ইয়ার্স। অ্যাবসলিউটলি, খুব ঠিক কথা। এবং আহ, আহ, নেতাজি নগরে এখনো একটা বামপন্থা মানে কিছুটা আছে, পুরনো বাসিন্দা যারা অরিজিনাল বাসিন্দা। কিন্তু সীমান্তবর্তী যেসব কলোনি, সেগুলো তো এখন অনেক হিন্দুত্ববাদী হয়ে গেছে। তার আবার ইতিহাস একদম অন্যরকম। তার ইতিহাস এই এরকম, যেমনি আমি পার্টিশনের ইতিহাস 3টে ভাগে ভাগ করি, 3টে থিয়েটার অলমোস্ট। প্রথম ভাগটা হচ্ছে পার্টিশনের আগের ভাগ। দেখো, পার্টিশনের মতন একটা হাইপার ইভেন্ট বা মহা ঘটনা তো একটা কারণে হয় না, নানান রকম কারণে হয়। কিন্তু আমার কাছে যেটা মূল কারণ, সেটা হচ্ছে উচ্চবর্ণের হিন্দুরা যেভাবে মুসলমান প্রজাদের সঙ্গে ব্যবহার করতেন এবং দলিত এবং নিম্ন ওবিসির সঙ্গে ব্যবহার করতেন, সেটা এক ধরনের কলোনিয়াল ভার্সন অফ অ্যাপারথাইড। এবং সেটা 47-এর পরেও করতেন। আমার খুব পরিচিত বাংলাদেশের লেখিকা, লেখক বলাই পান, শাহিনা আক্তার, সে স্মৃতিচারণে আমাকে বলেছে, সে যখন ছোট, ওই মানে বাংলাদেশ ওয়ারের ঠিক আগটায় একটা আম গাছ ছিল ওদের বাড়িতে,
যার ডালপালাগুলো পাশের বাড়িতে গেছে, যেখানে এক বুড়ি হিন্দু মা থাকতেন, একা থাকতেন। কখনো যদি শাহিনরা মানে ঝোঁক রাখতে না পেরে তার উঠোনে গিয়ে পড়তো, তিনি তো দূর দূর করে বার করে দিতেনই, তার খাবার জলও কলসি থেকে উঠোনে ফেলে দিতেন। এখন হলো কি, যেদিন এই মানুষ তার খাদ্য প্রয়োজন, কিন্তু আমার মনে হয় ঠিক ততটাই প্রয়োজন তার আত্মসম্মানের। এবং মানুষ যেদিন মানে এই মুসলমান সম্প্রদায়ের মানুষ যেদিন একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হলো, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি গত শতাব্দীর 2-এর দশকে, তখন থেকে কিন্তু এর প্রতিবাদ শুরু হলো এবং পার্টিশন হলো এবং উচ্চ বর্ণের মানুষকে ওরা তাড়িয়ে দিল। তার একটা স্পষ্ট কারণও আমি দেখতে পাই। দ্বিতীয় গল্পটা পার্টিশনের হলো যে নিম্ন বর্ণের মানুষ যারা আস্তে আস্তে ধরো কয়েক দশক ধরে চলে এলেন, তারা এই দেশে তাদের অভিজ্ঞতাটা কি, যে কৃষিজীবী মানুষ তাকে যখন দণ্ডকারণ্য, অর্থাৎ যেটা একটা অরণ্য, তাতে পাঠিয়ে দেওয়া হয় বা দুর্গম আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়, তখন তার ব্রাত্য অভিজ্ঞতা তো দুটো ডাইমেনশন পায়। সে তো সামাজিকভাবে ব্রাত্য বটেই, সে ইকোলজিক্যালিও ব্রাত্য। এবং তৃতীয় কিন্তু একটা, এটা নিয়ে অনেক লেখা হয়েছে ইদানিং, মানে মনোরঞ্জন ব্যাপারীর ওই ইতিবৃত্তে চন্ডাল জীবন থেকে শুরু করে আরো অনেকে, হ্যাঁ, যতীন বালা অনেকে লিখেছেন, মনোহর মৌলী বিশ্বাস, এদের আত্মচরিত নিয়ে যদি তুমি আলোচনা করতে চাও, আমি বলতে পারি এটা কি করে উচ্চ বর্ণের আত্মচরিত থেকে আলাদা। কিন্তু তৃতীয় আরেকটা নাটক আছে যেটা আমরা বলি না, কারণ আমরা সেকুলার। সেটা হচ্ছে, আমি বুঝতে পারি পূর্ব পাকিস্তানের মুসলমান মানুষ, পরে বাংলাদেশ, এরা কেন উচ্চ বর্ণের মানুষদের সহ্য করতে পারে না। কেন করবে? কারণ এরা তো আত্মমর্যাদায় ঘা দিয়েছে, একদম গোড়ায় ঘা দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারি না দলিত এবং নিম্ন ওবিসি, যারা উচ্চ বর্ণের হিন্দুদের কাছে একই রকম ব্যবহার পেয়েছে, তাদেরকে ওরা ক্রমান্বয়ে তাড়িয়ে দিচ্ছে কেন? এবং সেটা নিয়ে বাংলাদেশেও যেমনি কোনো সভা সমিতি হয় না, বড় ধরনের আলোচনা হয় না, এদেশেও হয় না। এদেশে আমরা কেন করি না? কারণ পাছে লোকে ভাবে আমরা সেকুলার নই, আমরা বিজেপি ধর্মী। এবং এই নীরবতার থেকেই কিন্তু বাংলায় বিজেপির প্রবেশ। এটা কেউ লেখেনি। আমি হলপ করে বলতে পারি, জয়া চ্যাটার্জি, শেখর বন্দ্যোপাধ্যায়, এরা অত্যন্ত ভালো কাজ করেছেন, নিম্নবর্ণের মানুষ নিয়ে তাদের অনেক লেখা আছে, এবং যারা বাংলাদেশে অনেকটা সময় থাকেন তারা এটি নিয়ে স্পিকটি নট। এটা একটা ভাববার প্রশ্ন। কিন্তু এখানে একটা ডাইকটমি আছে না, মানে ওরা বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছে যে পার্টির বেসিক প্ল্যাঙ্ক বা ফাউন্ডেশনাল হিস্ট্রি হচ্ছে হিন্দু সুপ্রিমেসি, আর তার মধ্যে একটা অ্যাসপেক্ট অফ কাস্ট সুপ্রিমেসি আছে। ওরা কি লোকাল ফ্যাক্টর দিয়ে পুরো সোয়ে হচ্ছে ওয়াইডার এজেন্ডা তারপরে ভাবছেই না? না, একটা জিনিস মনে রাখতে হবে, যে সাভারকার একসময় বুঝেছিলেন যে তুমি যদি পিওর, হ্যাঁ, ব্রাহ্মণিক্যাল ফরম্যাটে থাকো, তাহলে ডেমোক্রেসির বাজারে তুমি জায়গা পাবে না। এই যে শুদ্ধিকরণ আন্দোলন হয়েছিল স্বাধীনতার অনেক আগে, যেখানে এই নিম্নবর্গের মানুষকে টানা যে তোমরাও হিন্দু, সেটা তো অনেক দিনের ঘটনা।
আর এখন যেটা হচ্ছে, ওরা বাংলাদেশে যে ব্যবহার পেয়েছেন নিম্ন বর্ণের মানুষ, বিজেপি সেগুলোকে উস্কে দিচ্ছে। তারপরে বলছে তোমাদের আমরা প্রপার নাগরিকত্ব দেব। এভাবেই আস্তে আস্তে একটা হিন্দুত্ববাদী একোলজি এই পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। এবং তুমি এখনকার বিজেপি লিডারশিপকে দেখো, যেই মানে এটাই কিন্তু যারা লিডারশিপে আছে তারা অনেকেই কিন্তু ওবিসি। তুমি দেখো, পরপর দেখে যাও। হ্যাঁ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। সেটা তো আছেই, কেন্দ্রীয় সরকারে দেখো না। কেন্দ্রীয় সরকার অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, তাই ছবিটা অনেক পাল্টে গেছে, কিন্তু তার মানে এই নয় যে ব্রাহ্মণত্ব তার খেলা খেলছে না। তার মানে এই যে ব্রাহ্মণত্ব বলছে তোমাদের সঙ্গে আমাদের খুব একটা দূরত্ব নেই, তোমরাও হিন্দু। কেন বলছে? কারণ এক কাটটা না করলে, এক, গণতন্ত্রের বাজারে দাঁড়ানো যাবে না, দুই, মুসলমানদের পেটানো যাবে না। সহজ কথা, তাই না? তুমি যদি দাঙ্গার ইতিহাসগুলো দেখো, গুজরাটের দাঙ্গার ইতিহাসগুলো দেখো, এটা খুব স্পষ্ট হয়ে যাবে। এটা বলতে গেলে আরো অনেক কথা বলতে হয়, কিন্তু এটাই হয়েছে। এবং আমি চাইবো যারা তোমার এই ইউটিউবটা দেখছেন, বিশেষ করে এই নতুন প্রজন্মের মানুষকে আমি বলবো যে তোমরা ওই তৃতীয় থিয়েটারটাও একটু দেখো। এই প্রশ্নটা করো যে যোগেন মন্ডল যে ভুলটা করেছিলেন, যোগেন মন্ডল ভেবেছিলেন যে শ্রেণী অর্থাৎ ক্লাস রিলিজিয়নকে ওভারটেক করে। যেহেতু এরা সবাই কৃষিজীবী মানুষ, তাই এরা সব এক হবে ধর্ম ভুলে গিয়ে। তা তো হয়নি, তাই না? আর এখন বাংলাদেশ থেকে এখনো যে এই ৭৫ বছর হয়ে গেছে, তাকে পেরিয়ে গেছে পার্টিশনে, এখনো যে মানুষ আসছে, এবং এরা তো বেশিরভাগই গ্রামীণ নিম্ন বর্ণের মানুষ। এর জন্য কিন্তু কোনো রায়টের দরকার হয় না। এটা প্রাত্যহিক জীবনে কিছু হামলাবাজি চালালেই মানুষ ভয় পেয়ে চলে আসে, তাই না? তাই খুব নীরবে হচ্ছে ব্যাপারটা। এটাই হচ্ছে আইরেনি। যোগেন মন্ডল কাশ্মীর অ্যাফেয়ার্স এ মিনিস্টার ছিলেন পাকিস্তানে, নমশূদ্র হয়ে। অ্যান্ড বিজেপির এখন প্ল্যানটা যদি আমরা ভাবি, সো আইরনিক্যাল। অ্যাবসলিউটলি আইরনিক। আচ্ছা শোনো, যেটা আমি সৌমিককে বলছিলাম, যে দেখো আমি পার্টিশনের পণ্ডিত নই। আমার লেখাগুলোর একটাই কারণ, যে নিজের চোখে দেখা যে প্রাত্যহিক জীবন পার্টিশনের পরে, যাকে বলা যায় টেক্সচার অফ এভরিডে, অর্থাৎ প্রাত্যহিকতার যাপন তন্তু, সেটাকে তুলে ধরা। আমাকে একটা অংশ পড়তে দেবে বাংলা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ুন। এটা হচ্ছে চোর পেটানোর ঘটনা, যেটা কলোনিতে প্রায়ই হতো। নিরঙ্কুশ ছেলেবেলা ছিল, নানা ফাঁক ফোকরে উকি ঝুঁকির সময়। দ্বীপ্রহরিক নিদ্রায় ঠাকুমার নাক ডাকায়, তখন তার দুপায়ের ফাঁকে, বা রান্নাঘরে কোট আনকোট মিৎসেফের ফুটো ফুটো জালে। আবার আমাদের স্কুলের উই খাওয়া বেড়ার নিচ থেকে উকি মেরে দেখা বাইরে উল্টে আছে মহাপৃথিবী। কখনো কখনো সেই ফোকর দিয়ে ফসলে যেতাম, পৃথিবী সোজা করার তাগিদেই হয়তো। আমরা যখন হরিণ পায়ে আদর্শ শিশু নিকেতন
তখন আগামী অন্তত 20 ঘন্টার জন্য চুকে গেছে। সে আনন্দে আত্মহারা হবার কাছে পরের দিনের নিশ্চিত প্রলয়ের সম্ভাবনাও ম্লান হয়ে যেত। ফোকর একটা দুটো নয়, অসংখ্য। তাদের প্রকৃতিও ভিন্ন ভিন্ন। সবচেয়ে আকর্ষণীয় সেই ফোকর যা দিয়ে পাড়ার নিশি কুটুম্বটা ঢুকে পড়ত গৃহস্থের শোবার ঘরে। ছেলেবেলায় অনেকটা সময় জুড়ে শীত কাটাকে আমি জেনে এসেছি কোটানকোট শিং কাটা বলে। আমার কল্পনায় ওই সম্প্রদায়ের মানুষ ছিল শিংওয়ালা ভয়াবহ কিম্বুত জীব বিশেষ। কিছুটা বড় হতে সে ভ্রম কাটল ঠিকই, কিন্তু চোর ধরা পড়ার পর যে তাণ্ডব চলল তাতে ব্যাপারটার সঙ্গে রোমহর্ষক ভয়াবহতার একটা সম্পর্ক থেকেই গেল। চোর পেটানো ছিল স্বয়ংসম্পূর্ণ একটা প্রযুক্তি। ক্ষমাহীন রাতভর আমাদের পাড়ার যৌথ ব্যবহারের স্বভাব বিরোধী। বাড়ি থেকে বাড়ি ডিঙোনো চোর চোর চিৎকার, ভিন্ন ভিন্ন দিক থেকে ছুটে এসে চোর ঘিরে ধরা, প্রাথমিক জেরা, কিল চড় থাপ্পড়, প্রহারের ক্রম উত্থান। একসময় বয়োজ্যেষ্ঠরা পাড়ার তরুণদের হাতে ওই কতিপয় শীর্ণকায় জীবদের শুনেছি অনেক সময় তৈলাক্ত দেখভাল ছেড়ে দিয়েছে। ততক্ষণে মুখে কাপড় গোজা হয়ে গেছে পৈশাচিক ভোজে এবার সবার আমন্ত্রণ। কেউ টলবে না, কেউ দান ছাড়বে না। ডিং ডং, এক পা পিছিয়ে আরো একবার এবং আরো একবার। ভোজ সমাপ্তির পরের দিন সকালে পুলিশের কাছে দেহগুলো তুলে দেওয়ার অনুষ্ঠান। যখন দেহগুলো আর দেহ নেই, কিমাকৃতি, মুখে দাঁত নেই, কোটরে হয়তো চোখও না, যে এরই মধ্যে কোন জাদু বলে জানি না বাক শক্তি হারায়নি, পুলিশ থেকে হাউ হাউ করে বাবু দেখেন আমারে কি করছে। আনকোট। পুলিশ আমার বাপ, পুলিশ আমার মা। যারা বেঁচে থাকতো, যারা ইতিমধ্যেই মারা যায়নি বা থানার পথে, তাদের কাউকে কাউকে কয়েক মাস বাদে ওই পুরনো পেশায় আবার দেখা যেত। পুলিশ ভ্যান চলে যেতে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতো, মণ্ডপ ছেড়ে মা দুর্গা চলে যাবার পর যেমন। পড়ে থাকতো লুঙ্গির ছেঁড়া টুকরো, এখানে সেখানে হয়তো দু এক পাটি দাঁত এবং অবশ্যই ছোপ ছোপ রক্ত। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কেউ তখন ব্যস্ত হারিয়ে যাওয়া নিজের এক পাটি জুতোর খোঁজে। কারো হাতে থেকে গেছে এক মুঠো চুল, ঘেন্নায় থু করে সেই চুল ছাড়তে ছাড়তে সে তখন পারিমুখো। জনগণতান্ত্রিক পাশবিকতার কাছে নুব্জ পাড়ার মার্ক্সীয় সাধুজ্ঞান। ক্ষমতা জাহিরির এ এক অন্ধ অর্থহীন পূর্ণাবর্ত। পরের 2-3 দিন জায়গাটা আমাকে এক ভুতুরে আকর্ষণে বেঁধে রাখবে। আমি বারবার যাব, ফিরে আসব মুখে পিচ্ছিল নোনা শাক দিয়ে। আমি বুঝতে পারবো না কোন মহাধনের লোভে তারা আবার গৃহস্থের বাড়ি হানা দেবে। বাজি রাখবে তাদের একমাত্র সম্পদ, তাদের জীবন, কিংবা নিজেদের সঁপে দেবে নাক মুখ চোখহীন হিস্টিরিয়াগ্রস্ত পীড়নোন্মাদ জনতার হাতে। এবার ছিলই বা কি? কিছু পুরনো লেপ কম্বল, সাধারণত শীতকালেই চুরির প্রাদুর্ভাব বেশি, ট্যালকম পাউডার, কিছু শাড়ি, প্যান্ট, শার্ট, হয়তো একটা ট্রানজিস্টর এবং বরাত ভালো হলে 2-1 গাছটা রোগাটে চুড়ি, বালা, হার। পরের দিন যে গল্পের চরকা কাটা হবে তাতে ওই লোকগুলোর কোনো স্থান থাকবে না, শুধু দিক। টালির নালার ওপার থেকে
কিংবা ধানক্ষেত ছাড়িয়ে আরো বহু দূরে, কেউ হয়তো অনির্দিষ্টভাবে বলবে। আমি বুঝতে পারবো না কেন যেসব মহিলা ও বয়স্করা মার কাছে বিলাপের সুরে বলবেন, চোখে দেখা যায় না গো দিদি, তারাই আবার এবং অবশ্যম্ভাবীভাবে ওই ঘটনার পুনরাবৃত্তিতে পাড়ার তরুণদের উস্কে দেবে, বলবে ব্যাটাগোর শিক্ষা হয় না, বুঝাইয়া ছাড় দেখি কোথায় আইছে। আমি বুঝবো না পাড়ার যে লোকটি পুকুরের তল থেকে ডুবন্ত একটি ছেলেকে তুলে রাস্তার ধারে পড়ে থাকা একটা রিক্সা চালিয়ে গ্রীষ্মের দাবদাহ তুচ্ছ করে সোজা হাসপাতালে নিয়ে যাবে, সেই আবার কি করে এই জামতক লীলার নায়কের ভূমিকা নেবে? বাড়িতে টিউবওয়েল বসাতে হাজির মিস্ত্রিদের মধ্যে একজনকে চিনতে পারবেন ধনেশদা। কিরে, লাইন ছাড়ছস? তগরে শিক্ষা দেবার উপায় আছে নাকি মানুষের? আনপদ কিছুটা দূরে হয়তো তখন তার যুবতী স্ত্রী বাড়ির পাশের নালায় গরম ফ্যান ঢালছে। বড় মাথা, আরো বড় দাঁত, টানা চোখের ধনেশদা দু দাঁতের ফাঁকে তীরের মতো তীক্ষ্ণ থুতু ফেলে সে দৃশ্য ফানা ফানা চোখে একবার দেখে নেমে আসবে কাটামাটির স্তূপ থেকে আপিসের দ্বারা। রহস্যময় এক শতমুখ ফোড়া হয়ে একতরফা প্রহারের নারকীয়ত্ব আমাকে যন্ত্রণা দেবে, আকর্ষণও করবে। ধূতরা ঝোপে চিলতে চাঁদের আলো, শেয়াল কুকুরের ডাক, অন্ধকার রাতগুলো মনে হবে এক মস্ত গহ্বর। নিজের কাছে আমি অপরিচিত হতে থাকবো। থ্যাংক ইউ মানুষদা, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আজকে মনে হয় নকশাল পিরিয়ডটা নিয়ে টাচ করা হয়তো যাবে না, তাই পার্টিশনটা নিয়ে একটু ডিপে যাই। আপনাকে শেষ প্রশ্ন করি। আহ, এই যে আপনি বলেছিলেন শুরুতে যে যখন পার্টিশনের হিস্ট্রিটা আমরা ডিসকাস করি, তাহলে একটা বায়াস দেখা যায় যে ওয়েস্ট, মানে যেমন পাঞ্জাবের দিকে সেই দিকটার পার্টিশনের গল্প বা হিস্ট্রি সেইগুলো বহুল চর্চিত। ইস্টেও যে একটা পার্টিশন হয়েছিল, আহ, সেটা সামহাউ কালেকটিভ মেমোরি থেকে কিছুটা হলেও স্লিপ করে গেছে। সেইটা আপনি কি কোথাও দেখেছেন প্রত্যক্ষভাবে, এবং সেটা কেন মনে হয় খুব ভালো প্রশ্ন এবং খুব জরুরি প্রশ্ন। দেখো, 2017 সালে 14 এবং 15 আগস্ট আমি এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম এই ঝাড়গ্রামে। তা বিবিসি দেখছি, বিবিসিতে ওই দুদিন 45 মিনিট 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম হয় ভারতের পার্টিশন নিয়ে। এবং বিশ্বাস করো, কোথাও একবারও বলা হয়নি যে বাংলাতেও পার্টিশন হয়েছিল। আমার মনে হয় জ্ঞান চর্চা, যেটা ফুকো বলে গেছেন, পাওয়ার নলেজ, এটা নলেজ পাওয়ার ছাড়া চলে না। পাঞ্জাবের যে ইকোনমি এবং কিছু কিছু পাঞ্জাবি একাডেমিকদের বিদেশে যে প্রভাব, তা থেকে অনেকের কাছেই, আমি বিদেশিদের কাছে শুনেছি, পার্টিশন বলতে কিন্তু পূর্ব ভারতেও যে পার্টিশন হয়েছিল সেই ইতিহাস বিলোপ হয়ে গেছে। এবার এক মানে সংযুক্ত কিন্তু একটু অন্য প্রসঙ্গে আসি। পার্টিশনের যে আমি বললাম যে এত চর্চা হচ্ছে এখন, এটা অলমোস্ট একটা পার্টিশন ফ্যাক্টরি হয়ে গেছে। এটা কিন্তু শুরু হয় ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পূর্তিতে। এবং আমার এখনো মনে আছে ব্রিটেনের গ্রান্টা পত্রিকা, তারা উর্বশী বুটালিয়ার একটা গল্প ছাপায় ব্লাড বলে, যেটা অচিরেই একটা
বই হিসাবে বেরোবে, দ্য আদার সাইড অফ সাইলেন্স। নামটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ অনুচ্চারিত কথা। সেটা পার্টিশনের যে গবেষণা, পার্টিশন নিয়ে যে পঠন পাঠন, তার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। পরে আরো কয়েকজন উল্লেখযোগ্য, তাদের মধ্যে রীনা দাস, জ্ঞানেন্দ্র পান্ডে এ নিয়ে লেখেন। এবং এরা পাঞ্জাবের পার্টিশন নিয়েই মূলত লিখেছেন, এবং কিছু মানে অভিযোগ করারও নেই, কারণ বইতেই লেখা আছে পাঞ্জাব পার্টিশন। পাঞ্জাব পার্টিশনের সঙ্গে বাংলার পার্টিশনের একটা ফারাক হচ্ছে, পাঞ্জাব পার্টিশন কিন্তু 4 মাসের অ্যাফেয়ার। যেটা বলেছিলাম যে পুরো ট্রান্সফার অফ পপুলেশন হয়েছে। বাংলার পার্টিশন তো চলেছেই। এবং এই হিংসা যেটা পাঞ্জাবের পার্টিশনে হয়েছিল, এটা নতুন গবেষণার উপজীব্য, এবং এটা একটা অসাধারণ থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক মাত্রা পেয়েছে। এই অনুচ্চারিত কথা, অর্থাৎ আগে পার্টিশনের ওপর যে লেখাপত্র হয়নি তা নয়, বস্তুত পার্টিশনের আগেই পার্টিশন নিয়ে বই লেখা শুরু হয়ে গেছে, কিন্তু প্রশ্নগুলো ছিল অন্যরকম। কে দায়ী পার্টিশনের জন্য? পার্টিশন কি এড়ানো যেত না? সীমানা যেভাবে মানে টেনে দেওয়া হয়েছে, সেটাকে ভুল ত্রুটি কোথায়? অর্থাৎ বড় নেশন, বড় প্রশ্ন, বড় গল্প। কিন্তু উর্বশী বুটালিয়ারা যে ধরনের চর্চা শুরু করলেন, তাতে ইতিহাসের মোড় ঘুরে গেল। সেখানে বড় প্রশ্নের জায়গা নেই, সেখানে হচ্ছে কিভাবে একটি ছোট গোষ্ঠী, একটি পরিবার, একটি ব্যক্তি পার্টিশনের ভেতর দিয়ে গেছে, ব্যক্তিগত গভীরতম অভিজ্ঞতাটা কি, কিভাবে এই গত 70-75 বছর ধরে আস্তে আস্তে পার্টিশন আমরা হয়ে গেলাম। এক নারী ধর্ষিত হয়েছেন, ওই ধর্ষিতা পরে সংসারের সঙ্গে মিশে গেছেন, কিন্তু অন্তরঙ্গ মানুষটিকেও তার সেই অভিজ্ঞতার বলার কথা বলা সম্ভব নয়। অনেক সময় এরকম, এই যে বিষাক্ত স্মৃতি যাকে তুমি নিজের ভেতরে পুরে রেখেছ, সেটা তোমার সাইকিকে কি করছে, এ ধরনের প্রশ্ন এসছে। এবং এই নিয়ে লেখাপত্র, বাংলার পার্টিশনের লেখাপত্র একটু অন্যরকম। এটা হচ্ছে মূলত এই যে যেভাবে রেফিউজি কলোনি বেড়ে উঠল, যেভাবে মানুষ আসা শুরু করলেন, রেফিউজি কলোনি গুলোর ইতিহাস কি, এই দিকে গেছে। এখন এই পার্টিশন নিয়ে এই পাঞ্জাবি হোক বা বাংলাই হোক, এই যে নতুন করে ইন্টারেস্ট, তার একটা কারণ, অন্য একটা কারণ আছে। প্রথম 3 দশক স্বাধীনতার পর কিন্তু পার্টিশন নিয়ে মানুষের অতটা ভাবনা ছিল না। রাষ্ট্র তো সেটাকে মানে উৎসাহ দিতই না, সেটা বুঝতে পারি। এই ধরনের হিংসাত্মক ঘটনা দুই সম্প্রদায়ের মধ্যে মানুষের যে খুব একটা, বাড়িতে অনেক চর্চা হতো, কিন্তু খুব একটা বড় যেটা হলো, যত বেশি করে মানুষ এই নেহরু নির্দেশিত গ্রোথের গল্পটা, সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, যদিও ইংরেজিতে সেকুলারিজমের মানে আলাদা, স্টেবিলিটির গল্পটা, যে দেখো আমরা থার্ড ওয়ার্ল্ড কিন্তু আমাদের স্টেট কত স্টেবল, এগুলোতে 7-এর দশক থেকে মানুষের আস্থা, মানুষের শ্রদ্ধা যত চলে যেতে থাকতো, অর্থাৎ আমাদের এখানে যে কারণে নকশালবাড়ি, অর্থাৎ বেকারত্ব, হ্যাঁ, চারপাশে দুর্নীতি, হাহাকার যত বেশি আসতে থাকলো,
ততই মানুষের মনে হতে শুরু করলো দেশভাগ বা পার্টিশন, এই রহস্যময় ঘটনাটার মধ্যেই রয়েছে আজকের মিজারি, আজকের দুর্ভোগ বোঝার চাবিকাঠি। ততই কিন্তু মানুষের মনে পার্টিশন নিয়ে আগ্রহ জন্মাচ্ছিল। তারপরে 1997 আমি বলবো উর্বশী বুটালিয়ার ওই লেখার পর থেকে এবং আরো অনেকের লেখার পর থেকে একটা তুমুল আলোচনা বন্যা শুরু হয়েছে। এই যে পার্টিশন ডিসকোর্স, এটা রসদ পেয়েছে কিছুটা হলোকস্ট স্টাডিজ থেকে, আর কিছুটা কালচারাল স্টাডিজ বলে যে সব ডিসিপ্লিনের মিশ্রণে একটি ডিসিপ্লিন কিন্তু যার রসায়ন আলাদা, তার এমার্জেন্সের সঙ্গে এই ধরনের নতুন প্রশ্ন এলো। মানে এটা বলা ভুল হবে না যে আমরা যদি সোশ্যালিজম অ্যাডপ্ট না করতাম, সেন্ট্রাল প্ল্যানিং অ্যাডপ্ট না করতাম, আমরা ক্যাপিটালিজম অ্যাডপ্ট করতাম আর্লি অন পার্টিশনের পরে, তাহলে পার্টিশন নিয়ে এই যে কটেজ ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে সেটা হয়তো হতো না। সেটা আমি বলবো না, একেবারেই বলবো না। তার কারণ ওই প্রথম থেকেই ক্যাপিটালিজমের পথে গেলে যেটা হতো, আজকে তো ভারতের অসাম্যের তুলনা নেই, যেটা হতো গোড়া থেকেই সেটা আমাদের যে সব থেকে যে গরিব মানুষ সে বেটার অফ হতো ইন আ ক্যাপিটালিস্টিক সোসাইটি কম্পেয়ার্ড, মানে ইনইকুয়ালিটি একটা অ্যাসপেক্ট, কিন্তু লোয়েস্ট কমন ডিনোমিনেটরটা হয়তো একটু বেটার হতো, এটাই হচ্ছে প্রশ্ন। আমি সেটা মনে করি না। সেটা নিওলিবারাল ইকোনমিস্টরা আমাদের সবসময় বলে এসছেন পার্কুলেশন থিওরি দিয়ে। আমি সেটা মনে করি না। সেটা তখন হতে পারে যখন তোমার ইন্ডাস্ট্রিয়াল একটা বুনিয়াদ আছে, ইন্ডাস্ট্রির একটা বুনিয়াদ আছে, যখন তোমার মানে এই যে ইনফ্রাস্ট্রাকচার একটা তৈরি হয়ে গেছে, যখন তোমার প্রপার ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য কারিগরি কলেজ তৈরি হয়ে গেছে, এবং যখন মানুষের মধ্যে কিছুটা হলেও শিক্ষার প্রসার ঘটেছে। হ্যাঁ, এই যে এখন যেটা বলা হচ্ছে, যেই লোকটি বাজারে ঘুরে ঘুরে ধরো আমসত্ব বিক্রি করছে, সেও একজন এন্টারপ্রেনিউর, সেই গল্পটা আমি মনে করি পুরো ধোঁকা, পুরোটা ধোঁকা। তাই আমি নেহরু সম্বন্ধে যেটা বলেছি সেটা একদিকে যেমনি সমালোচনা, অন্যদিকে কিন্তু আমি বলবো নেহেরু আসাতেই অন্যান্য তৃতীয় দুনিয়ার দেশগুলো থেকে ভারতবর্ষ অনেক দিন অনেক কিছুতে আলাদা ছিল। তারপর, এবং মনে রেখো, এই হিন্দুত্বের ইতিহাস কিন্তু এই যে যারা ধরো যাদের আজকে আমরা বলি এই সেকুলার, এবং যারা এতে জয়েন করেছে, আমাদের যে তথাকথিত রেনেসাঁর ইতিহাস নতুন পড়া, শুধু বাংলায় নয় বিভিন্ন জায়গায়, এবং যারা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছে ইত্যাদি, এই দুটো ইতিহাস কিন্তু পাশাপাশি এবং প্রায় সমবয়সী ইতিহাস। তাই হিন্দুত্ব আন্দোলনের ইতিহাসও কম নয়, কম যায় না। এবং তুমি যদি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস পড়ো, এত বিচার করে তো অন্য কোনো দেশে কনস্টিটিউশন লেখা হয়নি, এবং ভারতের মতন এত মানে চুলচেরা হিসেব করা কনস্টিটিউশন খুব কমই আছে। যে জন্য দক্ষিণ আফ্রিকান নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকা ভারতের কনস্টিটিউশনকে মডেল করেছিলেন। আম্বেদকরের কাছে আমাদের সবার ঋণী থাকা দরকার। কিন্তু আম্বেদকরকে এমন সমস্ত প্রশ্ন ফেস করতে হয়েছে, এবং যারা কংগ্রেসেরই অংশ, যেগুলোকে তুমি আজকের হিন্দুত্ববাদ থেকে আলাদা করতে পারবে না, বর্ণ বৈষম্য থেকে আলাদা করতে পারবে না। হ্যাঁ, তাই এই 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 ধারাটা তো ছিলই আমাদের মধ্যে, তাই না? তাই ইতিহাসটা তোমায় দেখতে হবে।
আমরা শেষ করি তাহলে। মানসদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অলসো। খুব ভালো লাগলো। আচ্ছা, পরে যদি কোনোদিন নকশালবাড়ি আন্দোলন নিয়ে আলোচনা করতে চাও আমি রাজি। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।